অনুকূল পরিবেশ না থাকার ফলে তার যাওয়ার বিষয়টিকে অনেকটা আবার অনিশ্চিত করে তুলল। প্রশ্নটি হচ্ছে, ভারতে কি এমন প্রতিকূল পরিবেশ তারেক রহমানের জন্য? জানার বোঝার চেষ্টা করব। সঙ্গে যুক্ত আছেন ভারতের প্রখ্যাত সাংবাদিক সুবীর ভৌমিক। আমি আপনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আশা করি শুনছেন দাদা। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি পাচ্ছেন তো? জি, আপনি যদি একটু বলেন, আপনি নিশ্চয়ই জেনেছেন বিষয়টা ইতিমধ্যেই, কি অনুকূল আর কি অনুকূলে নেই, কেনই বা এত প্রতিকূল, কি বিষয়টি হয়ে উঠলো তারেক রহমানের জন্য ভারতে? দেখুন, এরা বারবারই মানে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রির তরফ থেকে একটা গোলমাল পাকানোর চেষ্টা হচ্ছে, এবং এটা আমার ধারণা এটা ওই অ্যাডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি এদের কোনো ব্যাপার নেই। এটা একেবারে মন্ত্রী বাহাদুরের ব্যাপার। মন্ত্রী বাহাদুর প্রথম থেকেই মানে খলিল সাহেব ওনার জি, একটা যে ভারত বাংলাদেশ সম্পর্ক নর্মালাইজেশনের ক্ষেত্রে যত রকম গোলমাল পাকানো যায় উনি পাকাচ্ছেন। এখন যেটা একটা বক্তব্য আসছে যে অনুকূল পরিবেশ কেন নেই, এটা স্পেসিফিকলি কিন্তু বলছেন না, কিন্তু ইঙ্গিতটা যে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন ভারত যদি না করে তাহলে তারেক রহমানের যাওয়া ঠিক হবে না। তারেক রহমান মানে আহ, উনি মানে ওনা মানে একভাবে বলতে গেলে হার্ড বার্গেইন করো, মানে আরেকটু ওই আমরা কুমিল্লার ভাষায় আর কি, আরেকটু জাতা দাও তাহলে কাম হয়ে যাবে, এরকম একটা এই টাইপের একটা লজিক সম্ভবত কাজ করছে। এরা এটা যদি এদের মাথায় হয়ে থাকে, আই হোপ আই এম রং, কিন্তু এরা যদি এটা ভেবে থাকে যে ভারতকে প্রেশারাইজ করে একটা বড় কিছু মানে আদায় করবে, এটা কিন্তু উল্টো এফেক্ট হয়। ভারত কিন্তু প্রথমে বন্ধুত্বের হাত বাড়ায় এবং অনেক কিছু মেনে নেয়, ভালোভাবে বললে অনেক কিছু। কিন্তু এটা যেই মুহূর্তে ইন্ডিয়ান সিস্টেমে এটা আসবে, ফিলিংটা যে লোক হামকো প্রেশারাইজ কর রাহা হ্যায়, মানে আমাদের উপর চাপ সৃষ্টি করছে, তখন কিন্তু এইটার রেসিস্টেন্স সাংঘাতিক রকম একটা রেসিস্টেন্স তৈরি হয়, এবং এটা অল পার্টি। এখানে কিন্তু ডেমোক্রেসি, কিন্তু এটা অল পার্টি। যে এবং এখানে একটা জিনিস অনস্বীকার্য, এটা বলে লাভ নেই, এটা আমার কথা না। আপনি যে কোনো ইন্ডিয়ান পলিটিশিয়ানকে জিজ্ঞেস করুন, সে কংগ্রেস, কমিউনিস্ট, আঞ্চলিক দলগুলো, বিজেপি, যে শেখ হাসিনা সবারই বই, শেখ হাসিনা ইজ এ ট্রাস্টেড ফ্রেন্ড, এবং এটা ইন্ডিয়ান ভ্যালিউজ এর মধ্যেই পড়ে যে ট্রাস্টেড फ्रेंड जो खास दोस्त है, হ্যাঁ, उसके साथ गद्दारी नहीं कर सकता है। মানে যে এত মানে একেবারে পরিচিত, মানে প্রমাণিত বন্ধু, তার সাথে বিট্রে করা যাবে না। তাই জন্য শেখ হাসিনাকে এদের ইচ্ছা মতো বন্দি বানিয়ে খাঁচার ভেতরে লক করে ওদের হাতে তুলে দেওয়া, এই গুড়ে কড়কড়া বালি। এইসব যদি কেউ আশা করে থাকে ভুল করবে। ভারত সরকার প্রত্যাহার করবে না। ভারত সরকারের স্ট্যান্ড পয়েন্টটা মারুফ ভাই আপনি বুঝবেন যে ভাই এখানে শেখ হাসিনা যখন এসছে, শি ওয়াজ নট কনভিক্টেড অফ এনিথিং। শি কেম হিয়ার এজ এ প্রাইম মিনিস্টার লুকিং ফর সিকিউরিটি, এবং দ্যাট রিকোয়েস্ট ফর হার সিকিউরিটি, ওনার সিকিউরিটির জন্য এই রিকোয়েস্টটা এসেছিল বাংলাদেশের আর্মি চিফের কাছ থেকে, এবং আমাদের আর্মি চিফের কাছে, তার মাধ্যম দিয়ে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। এই জন্য দেখবেন যে শেখ হাসিনার প্লেন, বিমান, বাংলাদেশ মিলিটারি এয়ারক্রাফটে উনি যখন ল্যান্ড করেন, উনি কিন্তু পালম মানে যেটা ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সিভিলিয়ান এয়ারপোর্টে ল্যান্ড করেননি, উনি মিলিটারি এয়ারপোর্টে ল্যান্ড করলেন হিন্ডনে, অ্যান্ড শি ওয়াজ রিসিভড বাই অজিত ডোভাল। যেহেতু পুরো ব্যাপারটা সিকিউরিটি রিলেটেড, এই জন্য ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কোনকে রিসিভ করলেন। এই জায়গাতে ভারতের বক্তব্য হচ্ছে যেভাবে পাঠিয়েছিলে ওইভাবে নিয়ে যাও, একটা মিলিটারি প্লেন পাঠাও, নিয়ে যাও, তারপরে নিয়ে গিয়ে উনি কোর্টে গিয়ে সারেন্ডার করবেন, সেই সুযোগ ওনাকে দাও, এবং তারপরে ওনার বিচারটা সুষ্ঠুভাবে হোক। এই একটা ব্যাপার ভারতের একটা বক্তব্য আছে এখানে। আর আপনি উনি দেখুন, আরো দুইটা পয়েন্ট বোধহয় বলছে, যে শহীদুল করিম আরো দুইটা পয়েন্ট বোধহয় বলছে। একটা হচ্ছে হাদির হত্যাকারী হিসেবে কেউ হয়তো ভারতে আছে, যারা আটক হয়েছিল বলে শোনা গেছিল তাদেরকেও ফেরত চাচ্ছেন, এবং অন্যান্য যারা পলাতক আছে তাদেরকেও ফেরত চাচ্ছে। তাহলে এই বিষয়টাই কি আসলে মুখ্য, নাকি আপনি যে ইঙ্গিতটা দিয়েছেন পেছনে বা আড়ালে কি অন্য কিছু আছে কিনা? না না, এদের আসল টার্গেট শেখ হাসিনা। ওই হাদির কিলার টিলার ঠিক আছে, আর হাদির কিলার যারা মানে যাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা হাদিকে হত্যা করে এখানে এসছে, হয়তো তাদের ফেরত দেওয়াও হতে পারে।
যদি ভারতীয়দের কাছে কোনো কনক্লুসিভ এভিডেন্স বাংলাদেশ অথরিটি ইতিমধ্যে দিয়ে থাকে বা দেয় যে এরাই হাদির কিলার, এদেরকে তো ফেরত পাঠাতে পারে। হ্যাঁ, এদেরকে হয়তো ফেরত দিতেও পারে, মানে প্রত্যর্পণ করতেও পারে, এক্সট্রাডাইট করতে পারে। তা হাদির কিলার আর শেখ হাসিনা তো এক জিনিস হলো না, তাই না? জি। মানে কিন্তু জি, বলুন। শেখ হাসিনার ক্ষেত্রে কিন্তু আমি এটা আপনাকে লিখে দিতে পারি, মানে আজকে যদি বাংলাদেশের এই চাপে পড়ে বা বাংলাদেশের এই সব মানে আবদার মাথায় রেখে যদি নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ফেরত পাঠায়, হি উইল ফেস হেল ইন পার্লামেন্ট। কেন, ওনার সাথে শেখ হাসিনার যে সম্পর্ক তার থেকে অনেক বেশি সম্পর্ক গান্ধী পরিবারের সাথে। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী নরেন্দ্র মোদীকে মানে অবস্থা কাইল করে দেবে পার্লামেন্টে। এবং ওরা ব্যাপারটাকে কিভাবে প্লে করবে জানেন? মানে মোদির যেটা বেসিক ইউএসপি যে ইজ এ স্ট্রং প্রাইম মিনিস্টার, তো ইতিমধ্যেই এই ইমেজে খুব ধাক্কা লেগেছে। মোদি যেভাবে ট্রাম্পকে বা ইউএস কে ডিল করেছে, তাতে করে অলরেডি কংগ্রেস চেঁচামেচি করছে যে মোদি নে গুটনা টেক দিয়া, তার মানে মোদি আর সারেন্ডার বিফোর ট্রাম্প, বিফোর নানাও ব্যাপারে। আজকে যদি এটা হয় যে বাংলাদেশের চাপে, মানে যেই ভারত সরকার এত বছর নেহেরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী চীনের চাপে, দালাই লামাকে চীনের চাপ উপেক্ষা করে, চায়নার মতো একটা পাওয়ার চাপ অপেক্ষা করে দালাই লামাকে এখানে রেখেছে, তারা বাংলাদেশের এই সরকারের চাপে শেখ হাসিনাকে ফেরত দিয়ে দেবে। আর শেখ হাসিনাকে ফেরত মানে ওদের ইচ্ছা মতো দেবে কেন? শেখ হাসিনা ইজ এ ট্রাস্টেড ফ্রেন্ড। তারেক রহমান সে ভারতের কতটা বন্ধু, এই প্রমাণ তো আমরা আজ অব্দি পাইনি। ইনফ্যাক্ট আপনাকে একটা কথা বলি, 2001 সালে যখন এনার আম্মু অর্থাৎ বেগম খালেদা জিয়া প্রাইম মিনিস্টার হলেন, তখন তো তারেক সাহেব কিছুই না। তারেক সাহেব তখন পার্টিরও কিছু না, গভর্নমেন্টেরও কিছু না। তা সত্ত্বেও ওনাকে একটা ওয়ার্ম ওয়েলকাম দেওয়া হলো দিল্লিতে, উনি গেলেন, উনি আম্বানিদের সাথে বৈঠক করলেন। আর তারপরে উনি কি করলেন? উনি ফিরে গিয়ে হাওয়া ভবনে বসে চক্রান্ত করে 10 ট্রাক অস্ত্র আনার ব্যবস্থা করলেন। এটা তো আমার কথা না, বাংলাদেশের অথরিটিজ এই মর্মে মামলা করেছে, ওনাকে আসামি করেছে। হ্যাঁ, এখন হয়তো ওই জি। মামলা কিছু উঠে যাবে বা ওইসব মামলা আর চলবে না, জমানা পরিবর্তন হয়েছে, উনি নিজে প্রধানমন্ত্রী হয়েছে। বাট হি ওয়াজ ওয়ান অফ দ্য অ্যাকিউজড ইন দিস হোল কেস অফ 10 ট্রাকস ওয়েপন্স। এই অস্ত্রগুলি আসছিল কাদের জন্য? বাংলাদেশের জেহাদিদের জন্য, আর ভারতের আসামে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আলফার জন্য। একটা ব্যাপার আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি, যে যেই দিন এই অস্ত্র আসছে, চিটাগাং পুলিশ জানতো না, কিন্তু ডিজিএফআই এর কিছু লোকজন জানতো যারা ওখানে উপস্থিত ছিল। এবং 112 এফআইইউ ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিট চট্টগ্রামের, তারা এটার মধ্যে ইনভলভ ছিল। পরেশ বড়ুয়া নিজে চিটাগাং এ উপস্থিত ছিলেন, হোটেল হারবার ভিউ জিইসি মোড়, আমি স্পেসিফিক বলছি, ওটা নামে একটা হোটেল, পেছনে ওটা আলফার অফিস বেসিক্যালি। তখন ওই সময় আলফার একটা বাড়বাড়ন্ত, বাংলাদেশে তারা অবাধ বিচরণ ক্ষেত্র তাদের। তো এই জিনিসগুলি তো হয়েছে বিএনপির আমলে, যে ভারতের যারা দুশ্মন, হ্যাঁ, ভারতের যারা জি। গোলমাল করে, তাদেরকে শেল্টার দেওয়া হয়েছে। কখন দেওয়া হয়েছে? যখন শেখ হাসিনা পাওয়ারে আসার পর 96 এর পরে এই শান্তি বাহিনী চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে যারা যুদ্ধ করছিল, তাদের তো ভারত চাপ দিয়ে ফেরত পাঠিয়ে পিস টক্সে বসিয়ে পার্বত্য চট্টগ্রামকে শান্ত করার ব্যবস্থা করেছে। তারপরে তুমি ভারতের পেছনে লাগছো, 2001-এ তোমার আম্মু পাওয়ারে আসলো, তুমি হাও ভবনে বসে চক্রান্ত করে এই অস্ত্র আনছো। এর এই বিপুল পরিমাণ অস্ত্র তুমি আলফাকে দেবে, ভারতে গোলযোগ পাকানোর তো ভারত তোমাকে কি করে বিশ্বাস করবে? তো সেইটার প্রমাণ আজকে দিতে হবে তোমাকে। উই হ্যাভ টু বি কিন্তু অ্যাসিওর্ড যে তারেক জি। রহমান ইজ আ ফ্রেন্ড অফ ইন্ডিয়া। শুনুন, এখানে একটা ব্যাপার বারুক ভাই খুব পরিষ্কার, এখানে যদি এরা ভাবে যে ওই আর্ম টুইস্টিং বা ওইসব করে ভারতে, একটা জিনিস কিন্তু ভারত অলরেডি এদের জানিয়ে দিয়েছে। আপনি ইন্ডিয়ান এক্সপ্রেসে দেখুন, আমার খুব পুরনো বান্ধবী, আমার কলিগ ঋতু সারিনের একটা স্টোরি আছে। শি ইজ এ ভেরি ভেটারান জার্নালিস্ট। এটা অন্য কেউ লিখলে আমি গুরুত্ব দিতাম, কিন্তু ফরেন মিনিস্ট্রির লোকজনকে কোর্ট করে বলেছে যে এক্সট্রাডিশন নিয়ে যদি বাংলাদেশ চাপাচাপি করে, উই উইল লিভ ইট টু দ্য কোর্টস, ইন্ডিয়ান কোর্ট উইল ডিসাইড শেখ হাসিনাকে এক্সট্রাডাইট করা যায় কিনা। তার মানে এক কথায় বুঝতে পারছেন, ওই আমরা বলি না কথায় কথায় বাঙালিরা হাইকোর্ট দেখাইছো, তো ইন্ডিয়া কিন্তু হাইকোর্টটা দেখিয়ে দিয়েছে অলরেডি।
যে ও তোমরা যদি শেখ হাসিনার প্রত্যর্পণের উপর গুরুত্ব দাও, তো ইট উইল বি লিগালি এক্সামিন্ড, ইট ইজ এ লিগাল প্রসেস। তো তোমরা কিভাবে শেখ হাসিনাকে ট্রায়াল করেছো, কি করেছো, সব ডেটা পাঠাও আমাদের কোর্টে। এটা উই উইল সিক লিগাল ওপিনিয়ন অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তার মানে এক কথা হাইকোর্ট দেখিয়ে দেওয়া যে বাবা। আরেকটা জিনিস বলা হয়েছে দেখবেন, যে এই 21 থেকে 26-এর মধ্যে যদি তারেক রহমানের ভিজিট না হয়, তাহলে এরপরে মোদির আর সময় নেই। আমি এটা বিশ্বাস করতে পারি না যে 26শে অগাস্টের পর মোদি পুরো সময়টাই বিদেশে থাকবে। আই ডোন্ট বিলিভ ইট। এটা বেসিক্যালি বাংলাদেশকে একটা এক রকমের আলটিমেটাম। দিস ইজ দ্য ডিপ্লোমেসিতে বলে সিগন্যাল ল্যাঙ্গুয়েজ। ইটস এ সিগন্যাল, ইটস নট এ ডাইরেক্ট ল্যাঙ্গুয়েজ। যে ভাই এর মধ্যে যদি তুমি ইন্ডিয়া না আসো, তাহলে আফটার দ্যাট ইট উইল নট বি বিজনেস অ্যাজ ইউজুয়াল। এক কথায় তুমি ইন্ডিয়াতে আসবে না, এত কায়দা কানুন করবে, তো এরপরে তাহলে আর বিশেষ খাতির টাতির যেগুলি আমরা মাঝে মাঝে করে থাকি, যে আমাদের নিজের অসুবিধা সত্ত্বেও ডিজেল দেওয়া, অমুক করা তমুক করা, এগুলি কি করে হয়টা, এগুলি চিন্তার ভাবনার বিষয় চলে আসবে নানা রকম। সবাইরই তো ভাই কিছু না কিছু কার্ড থাকে, তাই না? হ্যাঁ, আর যে তাইলে এই জায়গাটায় দাদা, আহ, আপনার কথা অনুযায়ী যদি এমন হয় যে আসলে শেখ হাসিনার ফেরত দেওয়া বা যেই যে তিনটা দাবির কথা বলা হয় সেই কারণে অনুকূল পরিবেশ নেই, এইটা কি আসলে একটা বাহানা, নাকি এর আড়ালে আসলে তারেক রহমান যাতে ভারতে না যায়, না যেতে পারে, সেই ক্ষেত্রে অন্য কোনো কিছু থাকতে পারে কিনা? আপনার কোনো আমি আহ এটা কিছু আমি একটা ব্যাপারে বিশ্লেষণ আছে কিনা? নিশ্চিত, এই পুরো খেলাটা খেলছে খলিল, পেছন থেকে ইউনূস সাহেব। ইউনূস সাহেবকে তারেক রহমান রাষ্ট্রপতি হতে দেননি, কেন তারেক রহমান বা বিএনপি রাজি না হলে ইউনূস তো নির্বাচনে দাঁড়িয়ে হেরে যেত। শুধু জামাত এনসিপির ভোটে তো উনি জিততে পারবেন না, অঙ্কই মানে ইলেকট্রাল অ্যারিথমেটিক তাই বলে। তো তারেক রহমান মানে ওনাকে রাষ্ট্রপতি করার ক্ষেত্রে পিছিয়ে গেছেন। ওনাকে রাষ্ট্রপতি, আমেরিকানদের চাপ সত্ত্বেও ওনাকে রাষ্ট্রপতি করেনি। এই গোলমালের মূল কারণ বাংলাদেশের রিয়েল ভিলিয়ান হচ্ছে ইউনূস। হ্যাঁ, বলে না, হ্যাঁ, যে গ্রামে ওই কিছু লোক থাকে দেখবেন যে যারা সবসময় গোলমাল পাকায়, কিছু না কিছু করে, বলে প্যাঁচ লাগাইতেছে। ওই ইউনূস হচ্ছে বাংলাদেশে ওই প্যাঁচ লাগাই না মাস্টার, আর খলিল হচ্ছে তার নাম্বার 2। এরা দুজনেই আমেরিকান ডিপ স্টেটের এজেন্ট, এবং এরা এখানে বসে এই গোলমাল। তো ইউনূস রাষ্ট্রপতি হতে চেয়েছিল, পারেনি। উনি এখন এইভাবে গোলমাল করে ইন্ডিয়ার সাথে তারেকের একটা রিলেশন যদি ভালো হয়ে যায়, তাহলে তো আর তারেক অন্য কারো উপরে অত নির্ভরশীল হওয়ার কোনো কারণ নেই। ইউনূস যেটা চায়, এবং এখানে পাকিস্তানিদেরও একটা খেলা আছে। পাকিস্তানিরাও চায় যে ইন্ডিয়াকে সাথ আচ্ছা রিস্তা হোগা তো হাম कैसे इसको संभालेंगे, আমরা কি করে এই। এবং আপনি লক্ষ্য করুন যে 6জন ডিজিএফআই এর অফিসার পাকিস্তান ভিজিটে যাচ্ছে। এই ঘন ঘন আর্মি, কিন্তু খুব পাকিস্তানের সাথে খেলছে, টার্কির সাথে খেলছে। এবং এই আর্মি এখন একটা মেজর ফ্যাক্টর। তারেক রহমান আর্মিকে জমের মতো ভয় পায়। তার কারণ আপনি দেখুন, উনি তো এসএফএফ সিকিউরিটি রাখেন না, উনি নিজের একটা সিকিউরিটি সিএসএফ ওই ছেলেদের দিয়ে সিকিউরিটি করেন। ও আগেও আর্মির হাতে উনি মারধর খেয়েছেন, ওনার আম্মুর যখন গদি চলে যায় তারপরে। তো এখানে নানা রকম ফ্যাক্টর। তারেক রহমান ইজ এ ভেরি ইনসিকিউর প্রাইম মিনিস্টার। হ্যাঁ, এবং উনি এইসব ভয়ে আছেন, এই টানাপোড়েনের মধ্যে আছেন। একদিকে এ টানছে, একদিকে ও টানছে। তো যাই হোক, একটা ফয়সলা উনি করেছেন যে উনি নিজের দল থেকে সিনিয়র লিডার তাকে ইয়ে করবেন, হ্যাঁ, প্রধান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি করবেন। আরেকটা জিনিস উনি করেছেন যেটা খুব তাৎপর্যপূর্ণ, যে সালাউদ্দিনকে হোম থেকে সরিয়ে এলজিআরডির মিনিস্টার করছেন। এটার পেছনে অনেক অনেক ব্যাখ্যাতে, যাই হোক আমি তার মধ্যে যাচ্ছি না, কারণ আজকে আলোচনার বিষয় সেটা না। কিন্তু মানে এখানে এই ভারতের সাথে গোলমালটা যেটা পাকানোর পেছনে খুব বড় ভূমিকা হচ্ছে খলিল সাহেবের, এবং পেছন থেকে ইউনূস। এরা গোলমাল পাকিয়ে ভারতের সাথে বাংলাদেশের একটা রিলেশন খারাপ করলে, এই যে একটা অ্যান্টি ইন্ডিয়ান ইকোসিস্টেম বাংলাদেশে কাজ করে না, এদের রাজনীতি বাইরে তারেক রহমান যেতে পারবে না। এবং এই রাজনীতিটা চলতে থাকলে এই এনসিপি, আপনি দেখুন সব থেকে বেশি তারেক রহমান যাতে দিল্লি না যায় হইচইটা কে করছে? এনসিপি কারা? ইউনূসের লোকজন, এই নাহিদ টাইটরা। যে শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করে তারেক রহমান দিল্লি যেতে পারবেন না, কমান্ডিং টোন। তোমার জি। মিয়া আসে 3টা এমপি, তুমি এমন ভাবে প্রাইম মিনিস্টারকে বলতে যেন প্রাইম মিনিস্টার তোমার কৃতদাস।
তো এইসব অনেক খেলা এখানে কাজ করতেছে, বুঝছেন? আর একটা দাদা, একটা ইনফরমেশন আজকে সকালে বাংলাদেশ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বললে আমি যে জিনিসটা একটু জানলাম, সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকার, বিশেষ করে এই যে আপনার সেই খলিলুর রহমান, তারা চাচ্ছিলেন যে এমন একটা আবহ তৈরি করতে, শেখ হাসিনা যখন বলেছেন তিনি দেশে আসবেন, সেটা ফোকাসটা এমন ভাবে করতে দেশের ভিতরে এবং বাইরে, যে তাদের চাপে শেখ হাসিনা দেশে ফিরতে বাধ্য হয়েছে ক্রেডিটটা নেওয়ার জন্য। এখন যেহেতু শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন বিশ্ব দরবারে যে তিনি নিজে যাবেন, তাদের ক্রেডিট নেওয়ার পরিকল্পনাটা ভেস্তে গেল। এইটা, এই আক্রোশটা এখন তারা ভারতের উপরে দেখাচ্ছে। আপনি কি এটার যৌক্তিকতা পান কিনা? না না, এরা তো ভারতের উপর ক্ষিপ্ত যে ভারত কেন শেখ হাসিনাকে প্রেস কনফারেন্স করতে দিয়েছে। আরে ভাই, এটা তো ভারত অর্গানাইজ করেনি। হু অর্গানাইজড ইট? মারুফ ভাই, আপনি দিল্লিতে আসলে দেখবেন যে এই উপমহাদেশে বড় বড় ওয়েস্টার্ন মিডিয়া, জাপান, বড় বড় বিভিন্ন দেশের মিডিয়া, যাদের মেইন করসপন্ডেন্ট বা ব্যুরো চিফ তারা সব দিল্লিতে। হ্যাঁ, তারপরে জি। বাংলাদেশে এক আধজন স্ট্রিঙ্গার নেয়। একমাত্র আমি যে অর্গানাইজেশনে দীর্ঘ 17 বছর কাজ করেছি, বিবিসি, দে আর দ্য অনলি ফরেন অর্গানাইজেশন টু দ্য বেস্ট অফ মাই নলেজ যাদের একটা ফুল ফ্লেজেড সেট আপ ঢাকাতে আছে। তার একটা বড় জি। কারণ ছিল যে দীর্ঘকাল বিবিসির বাংলা সার্ভিস ছিল অতীব জনপ্রিয়। হ্যাঁ, এবং তার জন্য তাদের বাংলাদেশে অনেক লোকজন রাখতে হতো। এমনকি তারা ঢাকার বাইরেও চিটাগাং টিটাগাং স্ট্রিঙ্গার রাখতেন। বিবিসি ছাড়া অন্য কোনো ফরেন অর্গানাইজেশনের দু একজন স্ট্রিঙ্গার বাদে, মানে খুব বড় মাপের ব্যুরো টিউরো, ফুল ব্যুরো কিছু নেই। এই সব ফুল ব্যুরো টিউরো সব দিল্লিতে। ন্যাচারালি সাউথ এশিয়ার কেন্দ্রবিন্দু ইন্ডিয়া। তো এই ফরেন করেসপন্ডেন্স ক্লাবে কজন ইন্ডিয়ান আপনি খোঁজ নিয়ে দেখুন, ম্যাক্সিমাম দে আর অল ফরেন করেসপন্ডেন্টস। হ্যাঁ, ওদের অফিস বিয়ারাররা ফরেন। তো এদের কাছে পিওরলি জাজিং ফ্রম মিডিয়া পয়েন্ট অফ ভিউ, শেখ হাসিনা ইজ এ ভেরি বিগ স্টোরি। আমি এত বছর সাহেবদের সাথে কাজ করেছি, রয়টার্স 3 বছর, 17 বছর বিবিসি। ফর দেম দিস ইজ এ ভেরি বিগ স্টোরি, এক্সেপশনাল ব্রেভারি। একটা সিম্পল উদাহরণ মারুফ ভাই আপনাকে দিই। এরকম ভাবে দেশ ছেড়ে পালাতে হয়েছে ধরুন রাষ্ট্রপতি হাফেজ আল আসাদ, তাই তো, বা এই বাশির আল আসাদ, যে প্রেসিডেন্ট আসাদ অফ সিরিয়া। এখন সে রাশিয়াতে আছে। রিসেন্টলি তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। মৃত্যুদণ্ড মাথায় নিয়ে আসাদ সাহেব, উনি তো আপার মতো ছোটখাটো বাঙালি মহিলা, ট্র্যাডিশনাল ওই টাইপের না, লম্বা চড়া লোক, ডাক্তার মানুষ, অনেক হইচই করে কথা বলতেন। উনি মানে ডেথ সেন্টেন্স মাথায় নিয়ে সিরিয়াতে ফিরবেন? কোনোদিনই না। এই জায়গাতে দিস ইজ আ ভেরি বিগ স্টোরি যে একটা ট্র্যাডিশনাল মহিলা, বাঙালি মহিলা, শাড়ি টাড়ি পরেন, হ্যাঁ, প্রায় 80 বছর বয়স, যার পুরো ফ্যামিলিকে শেষ করে দেওয়া হয়েছে একটা কুতে। হ্যাঁ, সেই মহিলা মৃত্যুদণ্ড মাথায় নিয়ে দেশে ফিরছেন। দিস এ স্টোরি অফ এক্সেপশনাল কারেজ। মানে অন্তত ওয়েস্টার্ন মিডিয়া সেভাবে দেখছে। এই জন্য আপনি দেখবেন যে শেখ হাসিনা যেদিন দেশে যাওয়ার করবে, 40-50 জন সাংবাদিক, এই দিল্লি বেসড ফরেন প্রেসের লোকজন। এখন আলটিমেটলি ঢুকতে পারবে কিনা বাংলাদেশ মিশন, তাদের ভিসা দেবে কিনা সেটা আমি জানি না। ইন্ডিয়ান অনেক মিডিয়া যাদের উনি ইন্টারভিউ দিয়েছেন আমি জানি। এই যে এনডিটিভিতে উনি দীর্ঘ একটা ইন্টারভিউ দিয়েছিলেন, ইন্টারভিউটা করেছিল ওকে আমি চিনি, আমি বইন বলি ওকে, বইন মানে বইন আর কি আমাদের, জি। नेहा चंद्र। वो तो लाभाচ্ছে যে बहन जी वापस जाएगा तो हम भी बहन जी के साथ बांग्लादेश जाएंगे। तो আমি ওকে বলেছি, अरे बेवकूफ, पहले तुमको बांग्लादेश वीसा देगा क्या वो पता करो, नहीं तो अभी वीसा निकाल लो। কারণ পরে তুমি শেখ হাসিনার সাথে যাবে, বাংলাদেশ গভর্নমেন্ট তো ভিসা দেবে না। বাংলাদেশ গভর্নমেন্ট নিশ্চয়ই চাইবে না যে শেখ হাসিনা 40-50টা ফরেন মিডিয়া পার্সন নিয়ে দেশে ঢুকবে। শি বিকামস দ্য ফোকাল পয়েন্ট অফ দ্য স্টোরি। কিন্তু সেইটাও তো তাহলে বড় একটা বিশ্ব মিডিয়ার জন্য বড় একটা সংবাদ হবে এইটাই তো যে এরা তারা। ভয় পাচ্ছে যে শেখ হাসিনা 40-50 জন ফরেন মিডিয়া পার্সন নিয়ে দেশে ঢুকলে মানে ব্যাপারটা কোন দিকে খেলাটা যাবে তো সবাই বুঝতে পারছে। শেখ হাসিনা ইজ দি স্টোরি, শি ইজ দ্য সেন্ট্রাল ফিগার, শি টেক্স দ্য স্টেজ। স্টেজটা তো উনি দখল করে ফেলবেন, বাকি সব তো হচ্ছে আপনার সাইড প্লেয়ার। সাইড প্লেয়ার মানে উনি হয়ে যাবেন ওখানে অমিতাভ বচ্চন, আর বাকি সব হচ্ছে ওই 2 মিনিটের রোল করে, 4 মিনিটের রোল করে, ওই অবস্থা হবে তাদের।
তো এই জন্য এরা এখন ফাপড়ে পড়েছে যে আসলেও বিপদ, না আসলেও বিপদ। হ্যাঁ, এই বেডির নিয়ে কেমনে সামাল দেই, এই জন্য এখন নানা রকম প্যাঁচ ট্যাঁচ লাগিয়ে আমার দু একজন বাংলাদেশের বইনরা আছে তো খুব বড় বড় মাপের লয়ার, তারাই আমাকে বলছে যে দাদা এটা ইচ্ছা করে প্যাঁচ দিতেছে যাতে উনি না আসেন, উনি ইন্ডিয়াতে থাকেন, যেমনে আছে এমনি থাকুক, উনি আসলে এরা নানা রকম প্যাচে পড়বে। আর শেখ হাসিনাও বিচক্ষণ রাজনীতিবিদ, এত বছরের অভিজ্ঞতা, উনিও এটা বোঝেন যে আমি গেলে, হ্যাঁ আমাদের লোকজনের মানে ইন্ডিয়ান সিকিউরিটি সেট আপের একটা ভয় আছে যে উনি আসলে ওনাকে হয়তো পাকিস্তানি আইএসআই এর লোকজন একটা হিট ফিট করতে পারে, হামলা কর सकता है। কেন এদের কাছে পাকিস্তানিরা তো ইরেশনাল পিপল, ওদের কাছে একটা ধারণা এখনো আছে যে শেখ মুজিব গদ্দার, মুল্ক তোড় দিয়া মানে পাকিস্তান ভেঙেছে, খানদান কো খতম কর দো। এখানে আবার আরেকটা জিনিসও হতে পারে যে ওরাই হয়তো আইএসআই এর এই টেরোরিস্ট এই 6 জন বলে ঢুকেছে, একটা রিপোর্ট আমি দেখলাম, আমাদেরও কাছে রিপোর্ট আছে, আমাদের এই বাংলাদেশের এনএসআই এর কাছে রিপোর্ট আছে যে 6 জন মানে পাকিস্তানি এলিমেন্টস তারা ঢুকেছে ওই নেপাল থেকে বাই রোড নর্থ বেঙ্গল হয়ে, মানে নর্থ বেঙ্গল মানে ইন্ডিয়ান নর্থ বেঙ্গল হয়ে বাংলাদেশে ঢুকেছে ওই চ্যাংরাবান্ধা ওই সব সাইড দিয়ে। এর মধ্যে 4 জনকে আইডেন্টিফাই করা গেছে, এরা লস্করে তৈয়বা বা জামাত উদ্দোয়া ওদের মানে মানে অপারেশনস এর লোক, মানে টেররিস্ট আর কি এক কথায়। তো এই আমাদের লোকজনের ধারণা যে ইয়ে মানে এটা হয়তো শেখ হাসিনা ইজ হাই ভ্যালিউ টার্গেট, কিন্তু আবার অনেকে বলছেন, যেমন বিশেষজ্ঞ বাংলাদেশের এবং আমাদের ছোট ভাই আমিনুল হক পলাশ, তার সাথে একটু আগে কথা হচ্ছিল আপনার প্রোগ্রামে আসার আগে, ও বলছে না দাদা এরা হয়তো তারেক রহমানকে মেরে দিয়ে ওই 80-81-এ যেমন জিয়াউর রহমান মানে ওরকম একটা গোলমাল পাকানোর জন্য একটা কেওস সৃষ্টি করতে পারে। এতক্ষণ তো সবাই জেনে গেছেন, খবরের খবরে 6 লাভ, যে তারেক রহমান উনি আসছেন না, অনুকূল পরিবেশ নেই, ভারতবর্ষে সব বাঘ ভাল্লুক বসে আছে, অনুকূল পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত তিনি পণ করেছেন ভারতবর্ষে পা রাখবেন না, অর্থাৎ এক হাতে শেখ হাসিনাকে দাও তবে আমি পদার্পণ করব। তাই আমাদের সম্রাট আসবেন, আমাদেরকে তাহলে একেবারে তৈরি হয়ে থাকতে হবে এরপর সম্রাটের জন্য। তো ভালো পথ দেখিয়েছেন আপনারা, এই যে পথটা আপনারা দেখালেন না, অনুকূল পরিবেশ নেই। এবার আপনারা যখন মালপত্র চাইবেন তখন ভারত সরকার ওই একটা কথাই আউড়ে যাবে, আমি চিনি এদেরকে হাড়ে হাড়ে চিনি, একটা কথাই আউড়ে যাবে, অনুকূল পরিবেশ নেই। মাল পাঠাবার মতো অনুকূল পরিবেশ মানে কি, আমার দেশেরটা রেখে, দেশের জনগণেরটা রেখে আপনাদের দেওয়ার মতো অনুকূল পরিবেশ নেই। সে তেল বলুন, কারেন্ট বলুন, জল বলুন, খাদ্যপণ্য বলুন, যাই বলুন। এখন পথ আপনারা দেখিয়েছেন, আপনাদের প্রদর্শিত পথে, ধ্রুবতারার মতো প্রদর্শিত পথে এবার আমরা চলতে লাগবে। একে বলে বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। বাপকে, বাপ হচ্ছে পাকিস্তান। ভারতের সঙ্গে শত্রুতা করতে গিয়ে এই স্বাধীনতার পর থেকে 48 সাল থেকে শত্রুতা চলছে কাশ্মীর নিয়ে, কাশ্মীর দখল নিয়ে, তখন থেকে চলছে এখনো পর্যন্ত। সেই শত্রুতা অবাধে চলে যাচ্ছে। তার ফলে কি হলো, একটা ঠিক এরকম উন্নয়নশীল মানে 60-65 দশকে তখন পাকিস্তান ভারতের থেকে অনেক এগিয়ে অর্থনৈতিক দিক দিয়ে, শিল্প বলুন, কলকারখানা বলুন, অর্থনৈতিক স্থিতিশীলতা বলুন, বৈদেশিক সম্পর্ক বলুন, সব দিক দিয়ে এগিয়ে। তারপর ধীরে ধীরে ভারতবর্ষের সঙ্গে শত্রুতা শুরু হলো, ঠিক বাংলাদেশ ওই পথে যাচ্ছে একদম। আর যত দিন যেতে লাগলো তত ভারতবর্ষ টাইট মারতে শুরু করলো, চারদিক দিয়ে টাইট মারতে মারতে এর মধ্যে কিন্তু কংগ্রেস সরকার চালিয়েছে পুরোটা। এই 2014-র আগে কখনো জনতা পার্টি একবার এসছে, আর বাকিটা ইউপিএ গভর্নমেন্ট, কংগ্রেস গভর্নমেন্ট, জনতা দল, ইউডিপিএ এরম করে করে চালিয়েছে। খিচুড়ি পার্টিও তার মধ্যে ছিল, সরকার টেকেনি। তারপর তো এখন তো শুরু হয়েছে আমাদের 14 সাল থেকে বিজেপির আমল। এখন বিজেপির আমলে প্রথম বিজেপি ঝাড়টা দিল হচ্ছে বালাঘোট দিয়ে, তারপর হলো উড়ি,
তারপর হলো সিঁদুর, বলা হচ্ছে সিঁদুর শেষ হচ্ছে, শেষ হয়নি, সিঁদুর চলমান আছে, অনগোয়িং প্রসেস। এখন বাপ দেখছে যে আমি তো এখানে গেছি, তাহলে আমার বেটাটাকেও আমি নিয়ে যাই। তা বেটা এখন তার দোষ প্রদর্শিত পথে বেটা চলতে শুরু করেছে। বেটা চলতে শুরু করে এখন কোথায় গিয়ে থামবে তো বলা যায় না। 2017 সালে ইমরান খানের আমলে একটা ভাষণের ওপরে, ইমরান খানের ভাষণের ওপরে ভারতবর্ষ সমস্ত ট্রেড বন্ধ করে দিয়েছিল। 2017, 2026 প্রায় 10 বছর হতে চলল, 1 পয়সা আমদানির রপ্তানি হয় না। কত আমদানি রপ্তানি ছিল সেই সময়তে? 2017 সালে 196 বিলিয়ন ডলারের ব্যবসা হতো পাকিস্তানের সঙ্গে। পুরো রাতারাতি এর গোল্লা হয়ে গেল। বাংলাদেশের সঙ্গে আমাদের ব্যবসা কত? 12 থেকে 16 বিলিয়ন ডলার। মাঝে একটা কথা উঠেছিল ট্রেড ডেফিসিট। একজন আমার প্রশ্ন করেছিলেন ট্রেড ডেফিসিটটা কি করে কমানো যায়। আমি বললাম আপনারা মাল কমিয়ে দিন, মাল নেওয়া। কারণ বাংলাদেশ এমন কিছু তো উৎপাদন করে না যেটা ভারতবর্ষকে দিতে পারবে বা বিশ্বকে দিতে পারবে, একমাত্র পোশাক শিল্প ছাড়া। পোশাক শিল্প তো আমাদের এখানে প্রচুর, তো পোশাক তো আমরা নেবো না, অন্য কিছু দিন। পাকিস্তান যেমন একটা ছুঁচো বানায় না, বাংলাদেশেও পোশাক শিল্প ছাড়া একটা ছুঁচো বানায় না, যন্ত্রাংশ তো ছেড়ে দিন। সেই পোশাক শিল্প যেটা ছিল সারা বিশ্বে একটা নাম করে ফেলেছিল, কত বিলিয়ন ডলারের, আমার হিসেবটা ঠিক জানি না, না জেনে বলাটা ঠিক নয়, জানি না। একটা অর্থনীতি স্বয়ং সম্পূর্ণ একটা রাষ্ট্র ছিল, যে রাষ্ট্রে সবাই নিশ্চিন্তে ঘুমোতে পারত, নিশ্চিন্তে চাকরি করতে পারত। এখন আপনাদের উড়ে এসে জুড়ে বলেছে এখন আপনাদের ইউনুস। ইউনুস আসার পর যা ঘটলো আপনারা সবাই জানেন, নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। তারপরে এলো তারেক রহমান সরকার। এই যে কূটনৈতিক ব্যক্তি আপনাদের বাংলাদেশে একটাও নেই। যদি থাকতো তাহলে পরে আজকে এই উচ্চারণটা করতেন না যে পরিবেশ নেই, অনুকূল পরিবেশ নেই। ভারতে যদি অনুকূল পরিবেশ না থাকে তাহলে অনুকূল পরিবেশটা কোথায় আছে? বাংলাদেশে। বাংলাদেশে কি অনুকূল পরিবেশ আছে? আপনারা ভারতবর্ষের সঙ্গে তুলনা করছেন। কটা রাস্তায় শিরা কাটা হয়। আমি এর আগে ভিডিওটায়, দুপুরের ভিডিওটায় আমি বলেছিলাম যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসছে। তার আগে একবার বলেছিলাম FATF পড়তে যাচ্ছে বাংলাদেশ। তা একজন আমার মস্করা করে লিখেছেন, তার নাম হচ্ছে বোধহয় মিলন পিলন, এ নামে একটা কিছু হবে। সেই তারিখটা কবে বলতে পারেন? মানে পারলে এবার খাইয়ে দাও আর কি। তা আমি তো তখন আমার মনে নেই। তারপর আমি খুঁজে দেখলাম, হ্যাঁ আমি 5 আগস্ট বলেছিলাম। আমি ভিডিওর লিঙ্কটা, কপিটা এখানে দিয়ে দিলাম, লিঙ্কও পারলে দিয়ে দেবো, ওইটা যেটা লিঙ্ক আছে ওখানে কিন্তু আমি বলেছিলাম FATF বাংলাদেশ পড়তে যাচ্ছে, 5 আগস্ট বলেছিলাম। সেটা গতকালকে খবরটা হয়েছে যে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে বাংলাদেশ। এবার বললেও বিপদ, না বললেও বিপদ। বলেছি দেখে এখন আমাকে প্রমাণ দাও। প্রমাণ আমাকে এখন বলে আমার সব মনে রাখতে হয়। কে কখন প্রমাণ চেয়ে বসবে? সব তো পরীক্ষক বসে আছে না খাতা কলম নিয়ে। আমার দর্শক বন্ধু বান্ধব তাদের মন মর্জি হলো, তা ঠাস করে এক খাঁ লিখে দিল, কঠিন শব্দ লিখে রাখলাম। মানে হেডমাস্টার যেমন ধমকাতেন ওরকম লিখে রাখলাম, নাহলে কিন্তু প্রচুর গালাগাল করব। তো গালাগাল শোনার জন্য তো আমি রেডি হয়ে বসে আছি। এই গালাগাল শুনতে 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 আমার 2,04,000 আমার দর্শক হয়েছে, যারা আমার প্রকৃত অর্থে ভালোবাসে। আর যারা ওই যে ব্ল্যাকের টিকিট কেটে মাঝে মাঝে কোনা দিয়ে সিনেমা হলে ঢুকে যান না, টিকিট না কেটে, কেউ ব্ল্যাকের টিকিট কাটেন আর কেউ চোরাগোপ্তায় ঢুকে যান। দারোয়ান চেনা আছে, আর নইলে টিকিট কাউন্টারের লোক চেনা আছে, হলের লোক চেনা আছে, ঢুকে গিয়ে বসে বললো, সাইডে একটা করে গিয়ে ঠেসে দাঁড়িয়ে পড়ে না করে। এরা হচ্ছে সেরকম, হঠাৎ হঠাৎ করে ঢুকবে, একটা করে কমেন্ট করে চলে যাবে। তা এখন এই দেখুন 7 দিনের মধ্যে এই রিয়াকশনটা বুঝতে পারবেন।
মানে এটা পরিষ্কার হয়ে গেছে, তারেক রহমান আসবে না। এরপরে সার্জিও গোরের অ্যাকশন দেখবেন, ভারতের অ্যাকশন দেখবেন, এবং চীন এবং রাশিয়া তারা কি বলে, ফ্রান্স কি বলে, ইটালি কি বলে, জার্মানি কি বলে, শুধু কাগজগুলোর দিকে লক্ষ্য রাখুন। আবার কাগজ ফাগজ তো আপনারা আবার দেখেন না, ও সব দেখে কি হবে, ওগুলো আমরা ঘাঁটবো, দেখে নিয়ে আমরা বলবো যখন, তখন আপনারা বললেন দেন কি সমস্ত উল্টো পাল্টা বলে গেল, লিখে রাখলাম, না মিললে কিন্তু গালাগাল করব। আমি এদের নিয়ে বাস করছি। তো যাই হোক, আমাদের একটা সুবিধে হলো, আপনারা পথ দেখিয়ে দিলেন যে এবার থেকে আমরাও বলবো অনুকূল পরিবেশ সৃষ্টি না হলে আমরা বিদ্যুৎ দিতে পারবো না। 10টা দিন অপেক্ষা করুন। আদানি লাইনটাকে এখন কত দিচ্ছে আমি জানি না, যা দিচ্ছে তার অর্ধেক করে দেবে, তারপর তা আরো 1 মাস পরে আরো অর্ধেক করে দেবে, তারপর নীল করে দেবে। আর যে খাদ্যপণ্য সিল হয়ে যাবে। আর ডিজেল ওই আপনাদের মন্ত্রীকে বলুন গর্তে গিয়ে ঢুকতে। তারা বলছে যে প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চাই বাংলাদেশ, অর্থাৎ মানে যে শর্তটা বিবিসিতেও এসেছে যে বাংলাদেশ শর্ত দিয়েছে অনুকূল পরিবেশ তৈরি করতে হবে, তাহলে আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে যেতে পারেন। ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা ভারত সফরে গেলে ভারত খুবই খুশি হবে, ভারত খুবই ধন্য হয়ে যাবে, ব্যাপারটা ওই রকমই। এবং এটা খুবই ভালো, ভারতের চোখে চোখ রেখে কথা বলা, শির দাঁড়া শক্ত করে মাথা উঁচু করে কথা বলার যে ব্যাপারটা আমরা প্রফেসর ইউনূস সরকারের আমল থেকেই দেখছি, সেটা ধারাবাহিকতা বজায় থাকছে। বিবিসি কি বলছে চলুন একটু ভেতরে যাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা বাতিল হয়ে গেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে বলেছে এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন, যেটা ডয়েচে ভেলের শিরোনাম ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র একেএম শহীদুল করিম। ভারতীয় গণমাধ্যমগুলো বারবার আভাস দিয়ে আসছিল যে আগামী সপ্তাহের মাঝামাঝি নাগাদ ভারত সফরে যাচ্ছেন। এমনকি বিবিসির নিউজেও আমরা দেখেছি যে বিবিসি বলেছিল 25 তারিখের মধ্যেই ভারত সফর হবে। এর পেছনে কারণও ছিল, কারণটা 27 তারিখে আমাদের পরবর্তী সংসদ অধিবেশন বসছে। 25 তারিখের মধ্যে সফর শেষ না হলে গুরুত্বপূর্ণ এই অধিবেশনে নতুন রাষ্ট্রপতি ভাষণ দেবেন, সেই সময় প্রধানমন্ত্রী উপস্থিত থাকতে চাইবেন, এটাই স্বাভাবিক। এরপরে 28 তারিখ থেকে নরেন্দ্র মোদীর ব্যস্ততা রয়েছে, তিনি দেশের বাইরে সফরে যাবেন, তার প্রস্তুতি আছে। সেই ব্যাপারগুলোর কারণে 25 তারিখের মধ্যেই সফর শেষ হবে। এবং কোনো গণমাধ্যম 20-21 এই 2 দিন হচ্ছে, কোনো গণমাধ্যম 22-23 এই 2 দিন হচ্ছে, এরকম আভাস দিচ্ছিল। কিন্তু শেষমেশ খবরটা আসলো এই সফর বাতিল করে দেয়া হয়েছে। ঢাকার বাংলাদেশের কর্মকর্তারাও গত কয়েকদিন ধরে পজিটিভ কথা বলে আসছিলেন, এমনকি পররাষ্ট্র প্রতিমন্ত্রীও বলেছিলেন ভারত সফরের ব্যাপারটা এখন দুই দেশের মধ্যে তারিখ নিয়ে আলোচনা হচ্ছে, অর্থাৎ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এটা প্রতিমন্ত্রী নিশ্চিত করেছিলেন। তারিখ কবে হবে সেটা নিশ্চিত নয়, সেই কথা বলেছিলেন। এবার সেই পররাষ্ট্র মন্ত্রণালয়ই বলছে প্রধানমন্ত্রী সফরে যাচ্ছেন না। মুখপাত্র বলছেন দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা ও অন্যান্য পলাতক অপরাধীদের দ্রুত ফেরত পাঠাতে এবং শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ঘাতকদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছি, আমরা এর জবাবের অপেক্ষায় আছি। মোদ্দা কথা, হাদির আসামি এগুলো ব্যাপার না, মোদ্দা কথা হচ্ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত বাংলাদেশকে ফেরত দিতে যদি চায়, রাজি হয়, আগে মানে এক ধরনের মুসলেকা দিতে হবে যে আমি রাজি, প্রত্যর্পণ চুক্তির আওতায় রাজি, তুমি আসো। তো ভারত যদি রাজি হয়, মানে সফরের আগে ভারত যদি রাজি হয়, রাজি হয়ে বলে যে রাজি, তাহলে আর সফরের দরকার কি? সফরের দরকার নাই তো। রাজি মানে দাও, এখন ফেরত দাও, মানে আমরা নিয়ে আসি, নিয়ে এসে তার বিচার কার্য সম্পন্ন করি। ব্যাপারটা তো এরকমই। ব্যাপারটা কি এটা হলে আরেকটু ভালো হতো না যে প্রধানমন্ত্রী ভারত সফরে গেলেন, গিয়ে এক ধরনের দর কষাকষি হলো, দর কষাকষি হয়ে প্রধানমন্ত্রীর যে কূটনৈতিক প্রতিনিধি আছেন তাদের দক্ষতার কাছে ভারত পরাজিত হলো এবং ভারত পরাজিত হয়ে বলতে বাধ্য হলো ঠিক আছে
প্রত্যর্পণ চুক্তির আওতাতেই শেখ হাসিনাকে আমরা ফেরত দিচ্ছি, তাহলে প্রধানমন্ত্রীর এই সফরে দারুণ কিছু অর্জন হতো এবং বাংলাদেশের জনপ্রিয়তায় আরও অনেক নতুন নতুন পালক যুক্ত হতো। সেটা না করে সফর না করে ভারতকে শর্ত দেয়া, ব্যাপারটা এরকম যে আমি তোমার সঙ্গে শিরদানা উঁচু করে মাথা উঁচু করে কথা বলছি, এবং এই চোখে চোখ রেখে কথা বলার ব্যাপারটা যেহেতু ডক্টর ইউনূস ঘটিয়েছেন, সেই ধারাবাহিকতা আমি অক্ষুণ্ণ রাখছি। যদিও ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলার একমাত্র উদাহরণ রয়েছে, সেটা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের পরপরই ইন্দিরা গান্ধীর চোখে চোখ রেখে বলেছিলেন যে তুমি তোমার সৈন্য আমার দেশে যারা রয়েছে তাদেরকে ফেরত নাও, এবং ইন্দিরা গান্ধী সেটা খুব দ্রুত 3 মাসের মধ্যেই ফেরত নিতে বাধ্য হয়েছিলেন। এখন ব্যাপার হচ্ছে যে এই চোখে চোখে রেখে কথা বলার চেষ্টাটা এটা দারুণ, এটা একটা দারুণ সিদ্ধান্ত হয়েছে। আমার মনে হয় যে ভারতের সঙ্গে আদতে আমাদের কোনো সম্পর্কের দরকার নেই। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কি হবে? আমাদের সম্পর্ক দরকার আদতে পাকিস্তানের সাথে। সেই সম্পর্কটা যদি ঠিকঠাকভাবে থাকে তাহলে ভারতকে মোকাবেলা করা আমাদের জন্য অনেক বেশি সহজ হবে। আবার অনেকে এটাও হয়তো বলবেন, দুষ্টু লোকেরা, যে ভারতের সঙ্গে আপনি চোখে চোখ রেখে কথা বলতে চাইছেন, শির দাঁড়া খাড়া করতে চাইছেন, কিন্তু প্রফেসর ইউনূস যে আমেরিকার সঙ্গে যে গোলামির চুক্তিটা করে গেছেন, সেই ক্ষেত্রে বর্তমান সরকার কি একটু শির দাঁড়া খাড়া করে চোখে চোখ রেখে আমেরিকাকে বলতে পারবে যে আমি কেন রাশিয়া থেকে তেল কিনবো কি কিনবো না আমার টাকায়, সেই জন্য তোমার কাছে দরখাস্ত পাঠাবো যে এই ব্যাপারে তুমি অনুমতি দাও? তুমি কেন আমার দেশের মধ্যে বলবা যে সরকারি ক্রয়ের চিত্র এটা উন্মুক্ত করে দিতে হবে? এটা তো আমার দেশের সিদ্ধান্ত, তুমি বলার কে? এ ধরনের কথা কি আমেরিকাকে আমরা বলবো? আমার মনে হয় যে অচিরেই বলবো, এবং সেটার মাধ্যমে বাংলাদেশকে একটা পরাশক্তি হিসেবে বিশ্বে জানান দিতে পারবো, এবং আমরা গর্ব করে বলতে পারবো যে ভারত তো কোন স্যার, আমেরিকার সঙ্গে আমরা চোখে চোখ রেখে কথা বলি এবং আমেরিকার কোনো কথা আমরা শুনি না। আমরা ইচ্ছা হলেই চীনের সঙ্গে যে কোনো ধরনের সম্পর্ক করতে পারি, রাশিয়ার সঙ্গে যে কোনো ধরনের চুক্তি করতে পারি। আমেরিকার কথাকে আমি তোয়াক্কাই করি না, বরং আমেরিকাকে আমি শর্ত দিই যে তুমি উপযুক্ত পরিবেশ তৈরি করো, তাহলে আমি তোমার দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করব। ব্যাপারটা এরকম আমার মনে হয় যে অচিরেই হবে, এবং সেটা যদি হয় তাহলে আমাদের জন্য দারুণ একটা ব্যাপার হবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা ঝুলে গেল, এবং মানে সামনে অনেকগুলো বিপদ আমাদের জন্য এখন অপেক্ষা করছে। আমরা বেঁকে বসলাম, ঠিক আছে, এই বেঁকে বসার উত্তরে ভারতও যদি বেঁকে বসে, প্রধানমন্ত্রী সফরের সব থেকে বেশি মানে শেখ হাসিনার এই ব্যাপারটার চেয়েতেও আমাদের স্বার্থ সংশ্লিষ্ট সব থেকে বেশি ব্যাপারগুলো কি ছিল? একটা, গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ ডিসেম্বরে শেষ হচ্ছে, সেই চুক্তি রিনিউ করা দরকার আমাদের স্বার্থে, এটা আমাদের জন্য নেসেসারি একটা ব্যাপার। এক, তার চাইতেও তাৎক্ষণিক সমস্যা হচ্ছে যে জ্বালানি সহযোগিতা, ভারতের কাছ থেকে জ্বালানি সহযোগিতা এবং অতিরিক্ত বিদ্যুৎ সহযোগিতা, এই ব্যাপারটা আমাদের তাৎক্ষণিক প্রয়োজন, কারণ বাংলাদেশে জ্বালানি এবং বিদ্যুতের অবস্থা খুবই খারাপ। আরেকটা ব্যাপার হচ্ছে ভারত হয়ে নেপাল থেকে বিদ্যুৎ আমদানির যে ব্যাপারটা, সেটাও ভারতের অনুমতি, এবং ভারতের সঙ্গে বাংলাদেশের যে বিদ্যুৎ লাইন আছে সেই লাইন দিয়েই নেপাল থেকে বিদ্যুৎ আমদানির ব্যাপারে ভারতকে রাজি করানো, সেটাও একটা বড় ব্যাপার ছিল। বাণিজ্যের অন্যান্য ব্যাপার, তিস্তা প্রকল্প, তিস্তা চুক্তি যেটা 2011 থেকে ঝুলে আছে, সেই ব্যাপারগুলো সামনে এগিয়ে নিয়ে যাওয়া। তিস্তা কোনো চুক্তি নেই সেটা না হলে বাদ দিলাম, কিন্তু গঙ্গা চুক্তি, মানে জ্বালানি সহযোগিতা, বিদ্যুৎ আমদানি, এগুলোর কি হবে? এগুলো আমরা যদি তাদের কাছ থেকে নেগেটিভ অ্যান্সার পাই, তাহলে কি আমরা যে একটা ব্যক্তিকেন্দ্রিক ব্যাপারগুলো এখন ভাবছি, কিংবা কূটনীতিকে শেখ হাসিনা পর্যায়ে শুধু সীমাবদ্ধ রাখার চেষ্টা করছি, তার ফলাফল কি দেশের জন্য ভালো কিছু হবে? হয়তো ভালো কিছু হবে, কিংবা সরকারের কাছে নিশ্চয়ই ইনফরমেশন আছে যে ভারতের কাছ থেকে এই সহযোগিতাগুলো না পেলে আমরা হয়তো অন্য কোথাও থেকে পাবো। এমনও হতে পারে যে ফারাক্কা চুক্তি যদি ভারত না করে, তাহলে আমরা ফারাক্কা বাঁধের পাশে আরেকটা বাঁধ করে ফেলবো, সেখানে আমাদেরকে
পাকিস্তান, আমেরিকা সহ বিভিন্ন দেশ সহযোগিতা করবে এবং সেই বাঁধ এতটাই উঁচু হবে যে ফারাক্কার বাঁধ আমাদেরকে কিছুই করতে পারবে না। আবার যখন এই আলোচনাগুলো চলছে ফারাক্কা বাঁধের কথা, মানে হয়তো একটু অন্যভাবে বললাম, কিন্তু ব্যাপারটা তো আমাদের প্রয়োজন। ফারাক্কা চুক্তি, গঙ্গা চুক্তি, এই ব্যাপারগুলো আমাদের প্রয়োজন, আমাদের জন্য অবধারিতভাবে প্রয়োজন ব্যাপারটা। এই ব্যাপারগুলো যখন ঘটছে, বিবিসি, ডয়েচে ভেলে তারা যখন এই ব্যাপারটা নিশ্চিত করছে, তখন ইন্ডিয়ার গণমাধ্যমগুলো নেগেটিভ খবর প্রচার করা শুরু করে দিয়েছে। সেটাও আমাদের জন্য নতুন বিপদ হতে পারে। ইন্ডিয়া টুডের এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে, বাংলাদেশ লিঙ্কস তারেক রহমানস ইন্ডিয়া ভিজিট টু হাসিনা এক্সট্রাডিশন ডিমান্ড। অর্থাৎ তারেক রহমান, আমাদের সরকার শেখ হাসিনার এই ব্যাপারটার সঙ্গে তার সফরটাকে লিঙ্ক করেছে। এটা কিন্তু নেগেটিভ অ্যাপ্রোচ, নেগেটিভ বাক্য ব্যবহার। কি বলছে, বাংলাদেশ তারেক রহমানের ভারত সফরকে হাসিনার প্রত্যর্পণ দাবির সঙ্গে যুক্ত করেছে। অর্থাৎ এটা যদি তুমি করো তাহলে আমি ভারত সফর করব, না হলে করব না। এটাকে ইন্ডিয়ার গণমাধ্যম অলরেডি নেগেটিভভাবে উপস্থাপন করছে। তারা বলছে, বাংলাদেশ বলছে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর একটি অনুকূল পরিবেশের উপরে নির্ভরশীল। ঢাকা শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে পদক্ষেপ নিতে নয়াদিল্লিকে বলেছে এবং জবাবের অপেক্ষায় আছে। ভারতীয় গণমাধ্যমগুলো অলরেডি নেমে পড়েছে মাঠে নেগেটিভ নিউজ করতে। যে গণমাধ্যমগুলো একদিন আগে পর্যন্ত নানাভাবে নিশ্চিত করার চেষ্টা করছিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর করছেন এবং আগামী সপ্তাহের। সরকার কি কূটনীতিতে ভারতকে শর্ত দেওয়ার অবস্থায় আছে, নাকি বাস্তব অর্থনীতি, বাণিজ্য এবং জ্বালানির হিসাব বলছে এই মুহূর্তে দিল্লির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা ছাড়া ঢাকার সামনে কার্যকর বিকল্প অত্যন্ত সীমিত? আর 6 মাসে তারেক সরকারের রিপোর্ট কার্ড বা কি বলছে? আজকের আলোচনা এই 4টি খবরকে এক সুতোয় বাঁধার চেষ্টা। প্রথমে তারেকের দিল্লি সফর এবং ঢাকার 2টি শর্ত। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত কয়েক সপ্তাহ ধরেই দুই দেশের মধ্যে সফরটি নিয়ে আলোচনা চলছে, কিন্তু 16ই আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিল এই সফরের জন্য আগে একটি অনুকূল বা উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। শুধু সাধারণ কূটনৈতিক পরিবেশ নয়, ঢাকা 2টি নির্দিষ্ট বিষয়ের কথা তুলেছে। প্রথমত, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে ভারতকে দ্রুত সাড়া দিতে হবে। দ্বিতীয়ত, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত যেসব ব্যক্তি ভারতে রয়েছেন বলে বাংলাদেশের দাবি, তাদেরও বাংলাদেশের হাতে তুলে দিতে হবে। অর্থাৎ শেখ হাসিনার প্রত্যর্পণের সঙ্গে আরও কয়েকজন অভিযুক্তকে ফেরত দেওয়ার প্রশ্ন জুড়ে দিয়ে ঢাকা তারেক রহমানের দিল্লি সফরকে শর্ত সাপেক্ষ করে তুলেছেন। এখানে একটি গুরুত্বপূর্ণ আইনি ও কূটনৈতিক পার্থক্য বুঝতে হবে। বাংলাদেশ বিষয়টিকে দেখছে রাজনৈতিক এবং প্রত্যর্পণের দাবি হিসেবে, আর ভারতের বক্তব্য শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের অনুরোধ পাওয়া গেছে এবং সেটা ভারতীয় আইন ও প্রযোজ্য বিচার বিভাগীয় প্রক্রিয়ার ভিত্তিতে বিবেচনা করা হবে। অর্থাৎ বাংলাদেশ দ্রুত রাজনৈতিক সিদ্ধান্ত চাইছে, কিন্তু ভারত বিষয়টিকে আইনি পরীক্ষার মধ্যে রাখছে। দেখুন, কাউকে অভিযুক্ত ঘোষণা করলেই অন্য একটি দেশ তাকে সঙ্গে সঙ্গে তুলে দিতে বাধ্য নয়। অভিযোগের প্রকৃতি, বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতা, রাজনৈতিক প্রতিহিংসার আশঙ্কা, সম্ভাব্য শাস্তি এবং প্রত্যর্পণ চুক্তির ব্যতিক্রম সবকিছু পরীক্ষা করা হয়। শেখ হাসিনার ক্ষেত্রে বিষয়টি আরও জটিল, কারণ তিনি শুধু একজন অভিযুক্ত ব্যক্তি নন, তিনি বাংলাদেশের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী, একটি বড় রাজনৈতিক দলের নেত্রী এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংঘাতের কেন্দ্রবিন্দুও তিনি। এর সঙ্গে যুক্ত হয়েছে শেখ হাসিনার ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা। তিনি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও জানিয়েছেন। ঢাকা মনে করছে
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার এই রাজনৈতিক তৎপরতা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সমতুল্য। ভারত আবার বলছে কোনো ব্যক্তির বক্তব্য প্রকাশের সুযোগ পাওয়া আর ভারত সরকার সেই বক্তব্য সমর্থন করে, এমন দুটো জিনিস এক কথা নয়। সুতরাং তারেকের সফরের আগে বাংলাদেশ যে অনুকূল পরিবেশ চাইছে, সেই পরিবেশ তৈরির সংজ্ঞা দিল্লি ও ঢাকার কাছে এক নয়। ঢাকার কাছে অনুকূল পরিবেশ মানে শেখ হাসিনার বিষয়ে দৃশ্যমান ভারতীয় পদক্ষেপ, আর দিল্লির কাছে অনুকূল পরিবেশের অর্থ ভারত বিরোধী রাজনৈতিক প্রচার কমাতে হবে, সীমান্ত নিরাপত্তার উদ্বেগের সমাধান করতে হবে এবং সম্পর্ককে কেবল শেখ হাসিনার প্রশ্নে, ওই এক দফা প্রশ্নে বন্দি করে রাখা চলবে না। এখানেই প্রথম অচল অবস্থা। রয়টার্স এবং বিডি নিউজ 24-এর প্রতিবেদন অনুযায়ী সফর নিয়ে আলোচনা বন্ধ হয়নি, অর্থাৎ দরজা খোলা আছে, কিন্তু দরজার সামনে রাজনৈতিক শর্তের একটি ব্যারিকেড বসানো হয়েছে, তাই না? এবার আসি পরবর্তী পর্যায়ে, যে মুখে শর্ত বাস্তবে বাণিজ্য। একই দিনে ঢাকায় ভারতীয় শিল্পপতিরা এই কূটনৈতিক উত্তেজনার মধ্যে 17 ও 18 আগস্ট বাংলাদেশ সফরে গেল কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা CII এর 18 সদস্যের একটি প্রতিনিধি দল। তাদের বৈঠকের তালিকায় রয়েছেন বাংলাদেশের মন্ত্রী, ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা FBCCI এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বা বিডার প্রতিনিধিরা। আলোচনার বিষয়টা কি? বাণিজ্য, বিনিয়োগ, শিল্প এবং ভারত ও বাংলাদেশ এই দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা। ঘটনাটিকে আপনাদের কাছে তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে না? মনে হবে, কারণ এটি দেখিয়ে দিচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক একটা মাত্র সুইচ দিয়ে চলে না। রাজনৈতিক সম্পর্ক খারাপ হলেই বাণিজ্য, বিদ্যুৎ, পরিবহন, সীমান্ত বাণিজ্য, কাঁচামাল, বিনিয়োগ সব একসঙ্গে বন্ধ হয়ে যায় না। ঢাকার রাজনৈতিক বক্তব্য যতই কঠোর হোক, বাংলাদেশের ব্যবসায়ী সমাজ জানে ভারত শুধু একটি প্রতিবেশী দেশ নয়, ভারত বাংলাদেশের নিকটতম বৃহৎ বাজার, গুরুত্বপূর্ণ আমদানি উৎস, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহকারী এবং দক্ষিণ এশিয়ার প্রধান পরিবহন সংযোগ। বাংলাদেশের পোশাক শিল্পের কাঁচামাল, রাসায়নিক দ্রব্য, যন্ত্রাংশ, খাদ্যপণ্য এবং দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রীর বড় অংশ ভারত থেকে দ্রুত ও তুলনামূলক অনেক কম পরিবহন খরচে বাংলাদেশে আনা যায় এবং সেটাই হয়। চীন থেকে পণ্য আসতে সমুদ্রপথ লাগে, মধ্যপ্রাচ্যের জ্বালানি আনতে আন্তর্জাতিক শিপিং রুট, ডলার এবং বন্দরের ওপর নির্ভর করতে হয়, কিন্তু ভারত থেকে সড়ক, রেল, নদীপথ, পাইপলাইন এই 4 পথেই সরবরাহ সম্ভব। এটা ভারতের দান নয়, এটা বুঝতে হবে। ভারতও লাভ করে, ভারতীয় সংস্থা বাজার পায়, ভারতের উত্তর পূর্বাঞ্চল সংযোগ ও বাণিজ্যের সুবিধা পায়, আর বিদ্যুৎ এবং ডিজেল বিক্রি করেও ভারত অর্থ উপার্জন করে। তবে ভৌগোলিক বাস্তবতা বাংলাদেশের পক্ষে অস্বীকার করা সম্ভব নয়। পাকিস্তান বা চীন রাজনৈতিক সমর্থন দিতে পারে, প্রতিরক্ষা সরঞ্জাম দিতে পারে, বড় প্রকল্পে ঋণ দিতে পারে চীন, কিন্তু তারা কেউই বাংলাদেশের পশ্চিম, উত্তর ও পূর্ব সীমান্ত ঘিরে থাকা ভারতের জায়গা নিতে পারবে না। অতএব একই দিনে দুটি বাংলাদেশকে দেখা যাচ্ছে। একটি বাংলাদেশ দিল্লিকে বলছে আমাদের শর্ত মানুন, তারপর প্রধানমন্ত্রীর সফর। অন্য বাংলাদেশ ভারতীয় শিল্পপতিদের বলছে আসুন, বিনিয়োগ করুন, আমাদের সঙ্গে ব্যবসা করুন। এটা ভণ্ডামি বললে বিশ্লেষণ অসম্পূর্ণ হবে, মিথ্যে বলা হবে।
বরং এটি রাষ্ট্র পরিচালনার দ্বৈত বাস্তবতা। ঘরোয়া রাজনীতি গ্যালারির দিকে ফিরে হাততালি পাওয়ার জন্যে, গ্যালারিকে সন্তুষ্ট করার জন্য নানা রকম কসরত দেখাতে হয়, যেটা খেলার অঙ্গ নয়। মানে সেটা না করলেও হয়, তবু সেটা করতে হয়। ঘরোয়া রাজনীতির জন্য কঠোর ভাষা, কিন্তু অর্থনীতির প্রয়োজনে বাস্তববাদী দরজা খুলে রাখা। সিআইআই প্রতিনিধিদের বাংলাদেশ সফর সম্পর্কে দ্য ডেইলি স্টার তার একটা প্রতিবেদনে এই কথাটাই কিন্তু বলা হয়েছে। এরপরে আসুন যে 2 বছরের জ্বালানি অন্ধকার এবং সরকারের স্বীকারোক্তি এবং ভারতের সম্ভাব্য ভূমিকা। এই অবস্থায় বাংলাদেশের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য গোটা আলোচনাকে নতুন মাত্রা দিয়েছে। তিনি সরাসরি বলেছেন, গ্যাস ও বিদ্যুতের সমস্যা 6 মাসে বা 1 বছরে সমাধান হবে না। ভাসমান যে এলএনজি টার্মিনাল এবং সংশ্লিষ্ট পরিকাঠামো নির্মাণেই 18 মাস থেকে 2 বছর সময় লাগতে পারে কমপক্ষে। অতএব জ্বালানি সমস্যার কোনো তাৎক্ষণিক সমাধান নেই। এটি শুধু ভবিষ্যৎ পরিকল্পনার বিবৃতি নয়, এটি তারেক সরকারের একটি প্রধান নির্বাচনী প্রতিশ্রুতির সীমাবদ্ধতা সরকার স্বীকার করে নিল। ক্ষমতায় আসার পরে সরকার 180 দিনের যে অগ্রাধিকার কর্মসূচি ঘোষণা করেছিল, তার অন্যতম বিষয় ছিল নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ। 6 মাস পরে সরকারের মন্ত্রী বলছেন আরও অন্তত 2 বছর অপেক্ষা করতে হবে। এই সংকটের কয়েকটি স্তর আছে। প্রথমত, বাংলাদেশের নিজস্ব প্রাকৃতিক গ্যাস উৎপাদন ক্রমশ কমছে। দ্বিতীয়ত, এলএনজি, তেল এবং কয়লার মতো আমদানি নির্ভর জ্বালানির উপর নির্ভরতা বাংলাদেশের আরও বেড়েছে। আইইএফ এর বিশ্লেষণ অনুযায়ী 2020-21 থেকে 2024-25 অর্থ বছরের মধ্যে বাংলাদেশের প্রাথমিক জ্বালানি আমদানি নির্ভরতা, আমদানি করতে হবে যে জ্বালানি, সেটা 47.7% থেকে বেড়ে 62.5% হয়েছে। অথচ গ্রিড ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য শক্তির অংশ মাত্র 2.3%। তৃতীয়ত, পশ্চিম এশিয়ার সংঘাত এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি বাংলাদেশের আমদানি খরচ ভয়াবহভাবে বাড়িয়েছে। 2025-26 অর্থ বছরে বাংলাদেশের তেল আমদানি ব্যয় দাঁড়িয়েছে প্রায় $10.63 বিলিয়ন, যেটা আগের অর্থ বছরের তুলনায় এই বৃদ্ধি প্রায় 107%, ডবলের বেশি। মোট পণ্য আমদানি ব্যয়ের 14% বেশি চলে গেছে শুধু জ্বালানি তেলে। অর্থাৎ জ্বালানি সংকট শুধু পেট্রোল পাম্প বা লোডশেডিংয়ের সংকট নয়, এটি ডলারের সংকট, শিল্প উৎপাদনের সংকট, রপ্তানি প্রতিযোগিতার সংকট এবং মূল্যস্ফীতির সংকট। গ্যাস না পেলে কারখানা পূর্ণ ক্ষমতায় চলবে না, বিদ্যুৎ অনিশ্চিত হলে উৎপাদন ব্যয় বাড়বে, ডিজেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়বে, আর শেষ পর্যন্ত বাজারে প্রায় প্রতিটি পণ্যের দাম বাড়বে। জ্বালানি সংকটে 2 বছর লাগার বক্তব্য এবং এই সম্পর্কে বলা হয়েছে ভারতের কাছে এখন আর্জেন্ট অনুরোধ যাচ্ছে, আমাদের ডিজেল পাঠান, তেল পাঠান। এই জায়গাতেই ভারত অপরিহার্য। এখন প্রশ্ন, বাংলাদেশ কি অন্য দেশ থেকে জ্বালানি কিনতে পারে না? নিশ্চয়ই পারে। বাংলাদেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত তেল কিনে থাকে। রাশিয়া থেকে ডিজেল আমদানির জন্য মার্কিন নিষেধাজ্ঞায় ছাড়ও চেয়েছিল বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, মধ্য এশিয়া, আফ্রিকা ও অস্ট্রেলিয়া সহ একাধিক উৎস বাংলাদেশ অনুসন্ধান করেছে। অতএব ভারত ছাড়া পৃথিবীতে বাংলাদেশের জ্বালানির আর কোনো উৎস নেই, এ কথা তথ্যগতভাবে ঠিক নয়। কিন্তু সংকটের সময় দ্রুত, নির্ভরযোগ্য এবং তুলনামূলক কম খরচে সরবরাহের ক্ষেত্রে ভারতের বিকল্প বাংলাদেশের কাছে কেউ নেই। ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে অসমের নুমালীগড় থেকে শোধনাগার থেকে সরাসরি বাংলাদেশের পার্বতীপুরে ডিজেল পৌঁছে যায়।
সমুদ্রের অশান্ত রুট, বন্দরে জট বা দীর্ঘ শিপিং এই সময়ের প্রয়োজনই হয় না, সেটা পাইপলাইন দিয়ে পৌঁছে যাচ্ছে। 2026 সালে এই ব্যবস্থায় বছরে প্রায় 1,80,000 টন ডিজেল সরবরাহের পরিকল্পনা করা হয়েছিল এবং ভারত সেটা পাঠাচ্ছে। সংকটের সময় প্রথমে 5,000 টন এবং পরে আরও 7,000 টনের চালান পাঠানোর খবর ইতিমধ্যে এসে গেছে, মানে সেটা পৌঁছে গেছে। বিদ্যুতের ক্ষেত্রেও ভারত গুরুত্বপূর্ণ। ত্রিপুরা থেকে বাংলাদেশে গত 1 দশক ধরে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। এছাড়া ভারতীয় গ্রিড ও ভারত সংযুক্ত বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। তাই বাংলাদেশের জ্বালানির একমাত্র সম্ভাব্য উৎস ভারত নয়, এটা ঠিকই, কিন্তু বর্তমান সংকটে স্বস্তি দেওয়ার মতো সবচেয়ে কাছের, পরীক্ষিত এবং অবকাঠামোগতভাবে প্রস্তুত অংশীদার হলো ভারত। আর জ্বালানি সংকট যদি সত্যি 2 বছর স্থায়ী হয়, তাহলে দিল্লির সঙ্গে দীর্ঘ কূটনৈতিক সংঘাত চালানো ঢাকার পক্ষে সম্ভব নয়। ঢাকাকে মাথা নোয়াতে হবে। 6 মাসে, এরপরে আসি 6 মাসে তারেক সরকারের রিপোর্ট কার্ড। এবার মূল প্রশ্ন, তারেক সরকারের 6 মাসের প্রাপ্তি কি আর অপ্রাপ্তি কি? সরকারের নিজের রিপোর্ট এবং স্বাধীন পর্যবেক্ষকদের মূল্যায়ন এক নয়, তাই দুই দিকই দেখা প্রয়োজন। প্রথম সাফল্য এই সরকারের রাজনৈতিক অনিশ্চয়তা, যেটা মোহাম্মদ ইউনূসের